5 দফা সময় বাড়িয়েও পূরণ হয়নি হজের কোটা। নানা প্রতারণায় মুখ ফিরিয়ে নিয়েছে মুসল্লিরা। সিন্ডিকেট ভেঙে খরচ কমানোর আশ্বাস ধর্ম উপদেষ্টার। পরে আমাদের হু করে যেভাবে আমাদের হজ প্যাকেজটা বেড়ে গেল, এটা যার কারণে আমাদের হজের কোটা কোভিডের পরে আর পূরণ হচ্ছে না। রাজনৈতিক কারণে প্রভাব খাটিয়ে ফ্লাইং আসে যদি বেশি যাত্রী বহন করে, এরকম একটা অভিযোগ আছে। বাংলাদেশ বিমানকে বসিয়ে রেখে ওনার ওখানে দিয়েছে, এগুলো আমরা খতিয়ে দেখব। ফের উত্তপ্ত শিল্পাঞ্চল। আশুলিয়ায় সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত। নিখোঁজের গুজব ছড়ানোর অভিযোগ মালিক পক্ষের, আর নৈরাজ্যকারীদের শাস্তির দাবি। এখানে কালকে আর্মি রাখিয়েছিল, আমার এখানে বিকালবেলা তারাও বলছিল খোলা রাখেন। আমি কিসের নিরাপত্তার উপর খোলা রাখবো? এক যুগ পর সাগর রুনি হত্যা তদন্তে নতুন মোড়। দায়িত্ব থেকে সরানো হলো র্যাবকে। টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। 6 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। র্যাবকে যে বাদ দেওয়া হলো, এতে আমরা খুবই খুশি। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। তেহরানের বিশ্বাসঘাতকতায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধানের। ফরাসি গণমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য। তেহরানের কাছ থেকেই নাসরুল্লাহর তথ্য মেলার দাবি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনেক। 2023 সালে 9 দফা সময় বাড়িয়ে পূরণ করা যায়নি হজের কোটা, আর চলতি বছর 5 দফা সময় বাড়ানোর পরও বাকি ছিল কোটার 44,000%। সিন্ডিকেট করে প্যাকেজের দাম বাড়ানো, শর্ত অনুযায়ী সেবা না পাওয়া, ভিসা জটিলতা আর এজেন্সির প্রতারণায় হজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুসল্লিরা। আর এই হজ সিন্ডিকেটের মূল হোতা হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব এর সাবেক সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। ধর্ম উপদেষ্টা বলছেন 2025 সালে সব সিন্ডিকেট ভেঙে যৌক্তিক পর্যায়ে নামানো হবে হজের খরচ। আর এজেন্সিদের মত, কমপক্ষে 1 লাখ টাকা কমানোর সুযোগ আছে হজের খরচ। হজ সিন্ডিকেটের খবর তুলে এনেছেন নাইম আবির। মুসলমানদের জন্য বাধ্যতামূলক ইবাদত হজ। প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর জীবনে একবার হজ করা ফরজ। বাংলাদেশ থেকে প্রতি বছর একটা বড় অংশ যায় হজ পালনে। প্রাক নিবন্ধন থেকেই হজ নিয়ে আগ্রহ শুরু হয় যাত্রীদের। অথচ 2023 ও 24 সালে উল্টো চিত্র দেখেছে দেশ। গেল বছর 9 দফা সময় বাড়িয়েও পূরণ করা যায়নি কোটা, আর চলতি বছর 5 দফা সময় বাড়ানোর পরও বাকি ছিল কোটার 44,000। সিন্ডিকেট করে প্যাকেজের দাম বাড়ানো, শর্ত অনুযায়ী সেবা না পাওয়া, ভিসা জটিলতা আর এজেন্সির প্রতারণায় হজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুসল্লিরা। কোভিডের পরে আমাদের হু করে যেভাবে আমাদের হজ প্যাকেজটা বেড়ে গেল, এটা যার কারণে আমাদের হজের কোটা কোভিডের পরে আর পূরণ হচ্ছে না। কারসাজি করে প্যাকেজের দাম বাড়ানোর সিন্ডিকেটের পেছনের হোতা হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সাবেক সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন এই সিন্ডিকেট। শেখ হাসিনা সরকারের মতোই নামমাত্র নির্বাচন দিয়ে চতুর্থবারের মতো নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। হন টানা 3 বারের হাব সভাপতিও। আগের নির্বাচনগুলোর মতোই চলতি বছরের 2 মার্চ অনুষ্ঠিত হওয়া নির্বাচনটির বিরুদ্ধেও রয়েছে কারচুপির অভিযোগ। 2 শতাধিক লাইসেন্সকে সে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। পরবর্তী পর্যায়ে জাল ভোট, যারা বিদেশে ছিল, যারা মারা গেছে যে সদস্যরা, ইনাদের কার্ডগুলাও পকেটে রেখেছে এবং সেইগুলাও প্রয়োগ করেছে তার লোকজনের মাধ্যমে, এবং এটা প্রমাণও ছিল, আমরা হাতে নাতেও ধরেছিলাম। প্রথম 2 বছর মহাসচিব ও পরের 6 বছর সভাপতি, মোট 8 বছরে তসলিম কিছু এজেন্সিকে নিয়ে গড়ে তোলেন নিজস্ব বলয়। বলয়ের এজেন্সিদের সুবিধা দিতে তিনি চলতি বছর 56টি লাইসেন্সের মাধ্যমে 2000 কোটার প্রবর্তন করেন। অথচ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সংখ্যা 1000-এর বেশি।
পরে প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারলেও এক লাইসেন্সের সর্বনিম্ন হজযাত্রীর কোটা 100 থেকে 250-তে উন্নীত করেন। 2000 হাজি করে নিয়ে আমাদের 56টা এজেন্সির যে সিন্ডিকেট তৈরি করার উনি পরিকল্পনা করেছেন, সেটার সহযোগী বর্তমান যে কমিটি আছে বা আমাদের যে সাবেক সভাপতি আমরা শুনেছি যে তিনি সদ্য পদত্যাগ করেছেন, পলাতক রয়েছেন, তার যারা সহযোগী আছেন তারা সহ সেই 56 সিন্ডিকেটের পায়তারা করছে। এমন সিন্ডিকেটের কারণে কাজের সুযোগ না পেয়ে অনেক এজেন্সি টানছে লোকসানের বোঝা। মতপার্থক্য হলেই এজেন্সির বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়কে দিয়ে কারণ দর্শানোর নোটিশ, লাইসেন্স ফ্রিজ করা ও লাইসেন্স বাতিলের মতো ঘটনা ছিল অহরহ। এখন টিভিকে সাক্ষাৎকার দেয় তসলিম ধর্ম মন্ত্রণালয়কে দিয়ে এই এজেন্সি মালিককে করেছিলেন হয়রানি। আমি এখন টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, শুধু এইটুকু বলেছি যে হজ যাত্রীরা তাকে যদি প্রতি ওয়াক্ত নামাজ হারামে এসে পড়তে হয় তাকে নিজের গাড়িতে সে আসতে হবে, সেই ক্ষেত্রে তার খরচ কিছুটা বেড়ে যাবে। শুধু আমি এইটুকু বলেছিলাম। এটার জন্য আমাকে মন্ত্রণালয় থেকে একটা কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। নির্বাহী কমিটির সভাতেও স্বৈরাচারী আচরণের অভিযোগ উঠে এসেছে তসলিমের বিরুদ্ধে। চাপ প্রয়োগ করে প্রতিষ্ঠা করতেন নিজের মত। উনি আসলে উনার মতো করেই চলতেন, আমাদের জাস্ট ফর্মালিটিজের কারণে। নির্বাচনের সময় আমাদের যেহেতু সদস্য বাকি 26 জন ছাড়া তো প্রেসিডেন্ট হওয়া যায় না, 27 জনই লাগে প্রেসিডেন্ট হওয়ার জন্য। তো নির্বাচন শেষ হয়ে গেলে তখন আর ইসি অনেক সদস্যের আর মূল্যায়ন হতো না। হজ প্যাকেজের অতিরিক্ত বিমান ভাড়ার হোতাও এই তসলিম। 2022 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স এই দুটি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা 50% করে হজ যাত্রী পরিবহন করত। 2023 সালে হজযাত্রী পরিবহনে আসে নতুন আরেকটি এয়ারলাইন্স ফ্লাইনাস, আর সে বছরই বিমান ভাড়া বেড়ে যায় 57,000 টাকা। ক্ষমতাসীন সরকারের প্রভাব খাটিয়ে ফ্লাইনাসকে থার্ড ক্যারিয়ার হিসেবে হজযাত্রী পরিবহনে যুক্ত করান তসলিম। বাংলাদেশে এয়ারলাইন্সটির এজেন্ট ডাইনেস্টি ট্রাভেলস, যার স্বত্বাধিকারী তসলিম নিজেই। আবার হাবের সভাপতি হিসেবে তিনি ছিলেন হজের বিমান ভাড়া নির্ধারণের কমিটির সদস্য। আর সে কারণেই আগের বছর 1,40,000 টাকার বিমান ভাড়া পরের বছর হয়ে যায় 1,97,000 টাকা। বিমান এবং সৌদি এয়ারলাইন্সের বাদ দিয়ে যদি অন্য একটা এয়ারলাইন্স আসে, আমাদের সঙ্গে অবশ্যই আমাদের বিমান ভাড়াটা কমে যাবে। এটা তো একবারে স্বাভাবিক, দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু তা না হয়ে কি হলো, আমরা থার্ড ক্যারিয়ার অন্য একটা এয়ারলাইন্স পেয়েছি ফ্লাইনাস, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা অন্য একটা ফ্লাইট পাওয়ার পরও আমাদের ফ্লাইট কমলো না, বরং আমাদের আরও 50,000 টাকা বেড়ে গেল। নিয়ম অনুযায়ী টিকিটের টাকা সরাসরি এয়ারলাইন্সকে পরিশোধ করবার কথা থাকলেও এখানেও কারসাজি করেন তসলিম। প্রভাব খাটিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করে ফ্লাইনাসের টিকিটের টাকা তার প্রতিষ্ঠান ডাইনেস্টি ট্রাভেলসে জমা দেবার নির্দেশ দেন। 2023 সালে ফ্লাইনাসের মাধ্যমে 20,236 ও চলতি বছর 14,186 হজযাত্রী পরিবহন করে 100 কোটি টাকা ঢোকান নিজের পকেটে। আমরা অন্যান্য বিমানের সরাসরি টিকিটের টাকাটা বিমানে দিই অথবা সৌদি এয়ারলাইন্সে দিই। এখানে ফ্লাইনাসের তার নিজস্ব লাইসেন্স ডাইনেস্টির নামে আমরা ফে অর্ডার করতে হয়েছিল, যার কারণে বোঝা যাচ্ছে যে ওই নির্ধারিত টাকাটা অনেক কম বেশ ছিল। শুধু তাই নয়, চলতি বছর বেসরকারি হজযাত্রীদের ভিসা দেরিতে করিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 1,683 যাত্রীর বুকিং কম করান। নিয়ম ভেঙে সেই যাত্রীদের নিজের এয়ারলাইন্স ফ্লাইনাসে নিয়ে নেন। এতে করে বিমানের 9টি ফ্লাইট বাতিল করতে হয়। এই ঘটনায় বিমান ধর্ম মন্ত্রণালয়ের কাছে ক্ষতিপূরণ চেয়ে চিঠিও দিয়েছিল। যেহেতু হজ কার্যক্রম শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, ধর্ম উপদেষ্টা জানান, দায়িত্ব নেবার পর হজের সিন্ডিকেট ও হাবের উপর রাজনৈতিক প্রভাব খাটানোর বিষয়টি তার নজরে এসেছে। আশ্বাস দেন, সব সিন্ডিকেট ভেঙে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হবে হজের খরচ। অতীতে সিন্ডিকেশন ছিল, অতীতে ব্যক্তিবিশেষের প্রভাবের কারণে ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখন কেউ রাজনৈতিক কারণে প্রভাব খাটিয়ে ফ্লাইনাসে যদি বেশি যাত্রী বহন করে, এরকম একটা অভিযোগ আছে। বাংলাদেশ বিমানকে বসিয়ে রেখে ওনার ওখানে দিয়েছে, এগুলো আমরা খতিয়ে দেখব। দিলেন 2025 সালের হজের প্যাকেজের ধারণাও। একটা হবে মিসফালা কেন্দ্রিক, আর একটা আরও 200 মিটার ভিতরে, দুটা আমরা অপশন রাখবো। এবার পাবলিক তারা যেটা ভালো মনে করবে সেটা করবে। এখন বিমান ভাড়া যদি কমাতে পারি, ঘর ভাড়াও যদি আমরা কিছুটা কমাতে পারি, এবং ওই তাদের খাবারের টাকাগুলো যদি আমরা তাদেরকে ওখান থেকে মাইনাস করতে পারি, অ্যামাউন্ট এটা কমে যাবে। এজেন্সিগুলো মনে করে সিন্ডিকেট ভাঙলে ও বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে কমপক্ষে 1 লাখ টাকা কমানোর সুযোগ আছে হজের প্যাকেজে। নাইম আবির, এখন, ঢাকা।
কয়েকদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত আবারও শিল্পাঞ্চল। সাভারের আশুলিয়ায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে সোমবার এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আর এই ঘটনায় আরও 4 শ্রমিক গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 30 জন। ভাঙচুর করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 5টি গাড়ি। এই ঘটনার পর থেকে আশুলিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত পোশাক শিল্প খাত। বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিল পোশাক শ্রমিকরা। গত 24 সেপ্টেম্বর 18 দফা দাবি মেনে নেয়ার পর আবারও কাজে যোগ দেন তারা। তবে কয়েকদিন বিরতির পর আবারও উত্তপ্ত সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। সোমবার দুপুর 12টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর। পুলিশ জানায় বেশ কিছু দাবি পূরণের বিষয়ে মণ্ডল গ্রুপের একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সভার আয়োজন করা হয়। তবে বিষয়টি সমাধান না হওয়ায় কারখানার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় আশপাশের অন্যান্য কারখানা থেকেও যোগ দেন শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও র্যাব। এ সময় গুলিতে নিহত হন ম্যাঙ্গো লিমিটেড নামে একটি কারখানার সুইং অপারেশন কাউসার হোসেন খান। গুলিবিদ্ধ আরও 4 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হন অন্তত 30 জন শ্রমিক। এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্প অঞ্চল জুড়ে। সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে র্যাব ও সেনাবাহিনী। এখন সাভার। শিল্প কারখানার নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট পোশাক খাতের উদ্যোক্তারাও। তাদের অভিযোগ, নিখোঁজের গুজব রটিয়ে আগুন ও ভাঙচুর করা হচ্ছে। সময়মতো আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা মিলছে না। আর সোমবার বিজেএমইএ ভবনে সংবাদ সম্মেলনে তারা বলেন, শ্রমিকদের মতো মালিকরাও নিরাপদ কর্মপরিবেশের দাবি করছেন। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবিও জানান বিজেএমইএর সদস্যরা। হয় বাস্তবসম্মত নিরাপত্তা দিতে হবে, না হলে বলতে হবে আমরা নিরাপত্তা দিতে অক্ষম। আমরা তাহলে আমাদেরকে বলে দিই আমরা ফ্যাক্টরি চালাবো না। কিন্তু এই অবস্থায় আমরা প্রতিদিন যাব, আমাদের শুধু শ্রমিক না, আমাদের এখন কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বলছে আমরা ফ্যাক্টরিতে যেতে পারবো না। এটা কি একটা ইন্ডাস্ট্রির জন্য সুস্থ পরিবেশ? আজকে কালকে আমি রাকিব ভাইয়ের কাছে আসছিলাম, রাকিব ভাই আমার রিকোয়েস্ট করছিল যে আজকে ফ্যাক্টরি খোলা রাখার জন্য, এবং এখানে কালকে আর্মিরা গিয়েছিল, আমার এখানে বিকালবেলা তারাও বলছিল খোলা রাখে। আমি কিসের নিরাপত্তার উপর খোলা রাখবো? প্রায় 1 যুগ পর সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তভার থেকে র্যাবকে সরানো হলো। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সোমবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এর মাধ্যমে নতুন করে এই মামলার বিচারের পথ সুগম হবে বলে মনে করছেন বাদীপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। 2012 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারার ও মেহরুন রুনি। এই হত্যাকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোড়ন তৈরি করে। হত্যাকাণ্ডের পরই বিচারের দাবিতে সোচ্চার হন গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘোষণা দেন 48 ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন হবে। ঘন্টার মধ্যেই যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডেকেও কোনো অগ্রগতি জানানো হয়নি। এক পর্যায়ে ঘটনার 62 দিন পর মামলাটির তদন্তের দায়িত্ব পায় র্যাব। দায়িত্ব পাওয়ার পরেই দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি তদন্ত কাজের, বরং ধীরগতিতে চলে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত কাজ। এ পর্যন্ত 113 বার তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়ে বারবার আদালত থেকে সময় নেয় এই এলিট বাহিনীটি। গেল 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবি নতুন করে জোরালো হয়। এসবের মধ্যে রোববার মামলার বাদী সাংবাদিক মেহরুন রুনির ভাই ব্যক্তিগত আইনজীবী নিয়োগ দেন। এরপরই র্যাব থেকে মামলার তদন্ত কাজ সরিয়ে নিতে হাইকোর্টে যায় রাষ্ট্রপক্ষ। সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট র্যাবকে সরিয়ে দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাস্ক ফোর্স গঠন করে 6 মাসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবে। বিচারপতি জনাব ফারাহ মাহবুব এবং বিচারপতি মাহবুল ইসলামের যে বেঞ্চ রয়েছেন, তারা আজকে আমাদের এই আবেদনটাকে
মঞ্জুর করেছেন এবং এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেন, এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025। র্যাব তদন্তের নামে পরিবারকে হয়রানি করেছে, তদন্ত না করে ঘটনা ধামাচাপা দিয়েছে বলে অভিযোগ করেন মামলার বাদী। আর হাইকোর্টের নতুন আদেশের মধ্য দিয়ে সাগররুনি হত্যাকাণ্ডের জট খুলবে বলে মনে করেন বাদীর আইনজীবী। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না, তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি, এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। এক যুগে তদন্ত শেষ না করা জাতির জন্য চরম দুঃখজনক মন্তব্য করে হাইকোর্ট বলেন, সব সংস্থার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। এই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত যে পরিমাণ তথ্য উপাত্ত আছে, তাতেই রহস্য উন্মোচন করা সম্ভব বলে মনে করছেন আইনজীবীরা। জাহিদ হাসান, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র মেরামতেই আগ্রহী, নির্বাচনে অংশ নিতে চান না তিনি। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। এ সময় জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফর বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল সফরও বলে দাবি করেন এই প্রেস সচিব। এবং উনি রাষ্ট্র মেরামতের যে কাজটা, এটাকে উনি ভাবছেন যে এটা বাংলাদেশের জন্য, এটা হচ্ছে বাংলাদেশের নতুন জেনারেশন, বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্য এটা একটা বিগেস্ট অপরচুনিটি, এবং এইটা একটা খুবই মহৎ একটা কাজ। এই মহৎ একটা কাজকে উনি একটা সঠিক জায়গায় নিয়ে যেতে চান। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনের একটা হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার সুস্বাদু ছানামুখী মিষ্টির সুখ্যাতি দেশ জুড়ে, জিআই স্বীকৃতির পর চলছে রপ্তানিমুখী করার চেষ্টা। তেমন বেশি তৈরি করা যায় না, যতটুকু হয় আমরা সীমিত প্রফিটে আমরা এটা সেল করি। অনেক বছর ধরে আমরা সোনালী সহিত এটা বিক্রি করে আসতে। এর সুনাম আলহামদুলিল্লাহ এটা বলতে হয় যে গোটা বিশ্ব ছড়িয়ে গেছে। এই যে এখন যে স্বীকৃতি পেল, এটা আরও আগে পাওয়ার দরকার ছিল। দেশে এবং বিদেশে এটাকে কিভাবে বিস্তৃত করা যায়, সেটা রফতানি পণ্য হিসেবে এটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায়, সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করব। বিরতির পর এ নিয়ে থাকছে বিস্তারিত, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও, আপনারা দেখছেন এখন সকাল। সরবরাহ সংকটে মেহেরপুরের সবজির বাজার, সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজির দাম। সরবরাহ ও দাম নিয়ে আরও জানাতে মেহেরপুর বড় বাজার পাইকারি সবজির আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, প্রকারভেদে সবজির দাম কেজিতে কত টাকা বেড়েছে? আর যেমনটা জানছিলাম যে সরবরাহ সংকট চলছে, তো এর পেছনের কারণই বা কি বলছেন ব্যবসায়ীরা? মশিউর, আপনাকে আমি জানিয়ে রাখি, টানা কয়েক সপ্তাহ ধরেই কিন্তু ঊর্ধ্বমুখী মেহেরপুরের সবজির বাজার। বিশেষ করে গত মাসের শুরুর দিকে সারা দেশে যে ভারী বৃষ্টিপাত হয়, তার প্রভাব পড়ে মেহেরপুরেও। মেহেরপুরে বৃষ্টিপাতের ফলে ক্ষেতের অধিকাংশ সবজি কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে প্রভাব পড়েছে বাজারে। এতে করে সরবরাহ কিন্তু অনেকটাই কমে গেছে, যার ফলে বাজার ঊর্ধ্বমুখী। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন
টানা কয়েক সপ্তাহ ধরে মেহেরপুরের কিন্তু সকল ধরনের সবজির কিছুটা সংকট রয়েছে, বাজারে সরবরাহ কম, যার ফলেই কিন্তু দাম ঊর্ধ্বমুখী। আমি যদি আজকের কথা বলি, আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুরের সবচাইতে বড় যে পাইকারি আড়ত সবজির, ঠিক সেখানে আজকে পাইকারি প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা করে, যেটি খুচরা বাজারে কিন্তু প্রায় 100 টাকা সুই সুই বিক্রি হবে বলে ধারণা করছে ব্যবসায়ীরা। এছাড়াও প্রতি কেজি কলা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা করে পাইকারি, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা করে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা করে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা করে। মেহেরপুরে কিন্তু কিছুটা কম হলেও আগাম যে শীতকালীন সবজির সরবরাহ কিন্তু আমরা দেখছি। আজকের বাজারে প্রতি কেজি সিম পাইকারিতে বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকা করে, যেটি খুচরা বাজারে কিন্তু 200 টাকার উপরে বিক্রি হবে। প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা করে পাইকারি, যেটি খুচরা বাজারে 50 টাকা করে বিক্রি হবে। ফুলকপি বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা করে পাইকারি। আমি যদি মশলা জাতীয় সবজির কথা বলি, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে আজকে পাইকারি 180 থেকে 85 টাকা, যেটি খুচরা বাজারে 200 টাকা ছাড়িয়ে যাবে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা করে, প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে 200 থেকে 205 টাকা করে পাইকারি, প্রতি কেজি আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকা করে। এরকম প্রতিটা সবজির কিন্তু দাম ঊর্ধ্বমুখী, যার ফলে বাজারও ঊর্ধ্বমুখী। আমি কয়েকজন ভোক্তার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে বাজার মনিটরিং এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে বাজার যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে দাম কিন্তু আরো বেড়ে যাবে। মশহুর, এই ছিল মেহেরপুর থেকে সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। এদিকে বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ায় মাগুরায় দেশীয় জাতের মাছের সরবরাহ বেড়েছে, এতে দাম তুলনামূলক কিছুটা কম। এ নিয়ে আরও জানাতে মাগুরার খামারপাড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপক আইচ। রূপক, শুভ সকাল আপনাকে। দেশীয় জাতের যে মাছ, তার দরদাম আজ সকালবেলা কেমন দেখছেন বাজারে, কি তথ্য আছে? আমি এখন আছি খামারপাড়া বাজারে, মাগুরার শ্রীপুর উপজেলার এই বাজারটি মূলত গড়াই নদীর পাড়ে অবস্থিত এবং এই গড়াই নদী সহ এই এলাকার কুমার নদী, নবগঙ্গা নদী, আলফাপুরের খাল, মহিষখোলা খাল, চৌগাছির খাল, গোয়ালপাড়া খাল, বড়বিলা, শ্রীহট্ট বিল, তারপরে নাকখোলার বিল, এই সকল বিল এই এলাকাটির চারপাশে অবস্থিত এবং এই সকল বিল থেকে সকাল হতে না হতেই স্থানীয় জেলেরা বা স্থানীয় লোকজন তারা দেশীয় পদ্ধতিতে মাছ মেরে, দেশি মাছগুলো মেরে, বিশেষ করে এখানে প্রচুর দেখতে পেয়েছি যে প্রচুর শিং মাছ উঠেছে। সকাল থেকে শিং মাছ, দেশি শিং মাছ এবং কই মাছ, মাগুর মাছ, তারপরে পুঁটি মাছ, টাকি মাছ, এগুলোর দামটা কিন্তু বেশ এখন আনুপাতিক হারে অনেকটাই কম। যে মাছটি আমরা, যে শিং মাছটি আমরা মাগুরাতে দেখতে পেয়েছি 600 থেকে 700 টাকা কেজি, সে মাছটি এখানে এসে 400 থেকে 450 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একইভাবে টাকি মাছ এখানে 200 থেকে 250 টাকার মধ্যে টাকি মাছের কিনতে পাওয়া যাচ্ছে, আর পুঁটি মাছ 100 থেকে 150 টাকার মধ্যে পুঁটি মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন রকমের মাছ, যেমন কই মাছ, তারপরে ট্যাংরা মাছ, এগুলো মিক্সড আকারে বিভিন্ন রকমের মাছ এখানে পাওয়া যাচ্ছে। যদিও কই মাছের দামটা একটু বেশি বলে জানাচ্ছেন, দেশি কই মাছ এখানে 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। তবে যেটা আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে সকাল হতে না হতে অনেকেই কিন্তু বাজারের ব্যাগ হাতে করে এই বাজারটিতে চলে আসছেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এসে এই বাজারটিতে বাজার করার চেষ্টা করছে এবং তারা দেখতে পেয়েছি যে অপেক্ষাকৃত কম দামে এখান থেকে মাছ পাচ্ছেন, সে কারণে কিন্তু তারা অনেকটাই খুশি। এবং এই মাগুরার খামারপাড়া বাজার থেকে, দেশি মাছের বাজার থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ। মাগুরায় দেশি মাছের সবশেষ দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রূপক আইচ। এদিকে সনাতন কৃষি বদলে দিচ্ছে বাণিজ্যিক কৃষি, যাতে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় পুঁজি সংকটে প্রান্তিক কৃষকেরা নানা জটিলতায় ব্যাংক সহায়তা না মেলায় ধার দেনা করে চড়া সুদে ঋণ নিয়ে ফসল আবাদ করছেন তারা। এমন অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ বা আবহাওয়ার কারণে ফসল যদি কোনো কারণে নষ্ট হয়, সেক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর পথ তাদের একদমই থাকে না। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত।
পঞ্চগড় সদর উপজেলার শেকেরহাট এলাকার তরুণ কৃষক লাবিউর রহমান। বড় আকারে আধুনিক কৃষির স্বাদ থাকলেও সাধ্যের কাছে হার মানতে হয়েছে। এমন অবস্থায় ধার দেনা করে বাড়ির পাশের আধা বিঘা জমিতে করেছেন লাউয়ের আবাদ। কৃষি করি, কৃষিতে সেরকম বড় করতে পারি না, টাকা পয়সা শর্ট। দোকানে বাকি করি, অনেক কিছু লাভের উপরে নিই। 2-1% যদি লাভে যদি টাকা পাইতাম তাহলে কৃষি ভালো হইতো, আরো বড় করে করতে পারতাম। লাবিউরের মতো জেলার বেশিরভাগ কৃষি উদ্যোক্তার সমস্যা যেন একই সূত্রে গাঁথা। চাষাবাদের সময় পর্যাপ্ত পুঁজি না থাকায় বাধ্য হয়ে বিভিন্ন এনজিও ও মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা নেন তারা। সাথে যোগ হয় সার, কীটনাশকের খরচও, যাতে ফসল ফলিয়ে যে লাভ হয় তার প্রায় সবটাই চলে যায় দেনা শোধে। কৃষি করতে গেলে মনে করেন আমাদের নিম্নে 1 থেকে 1.5 লাখ টাকা লাগে। আমাদের মনে করেন এগুলো টাকা ঋণ মহাজন করে সারের দোকান থেকে বাকি করে এগুলো আমরা মনে করি। যে লোনগুলা দিছিল 4% সুদে, সেগুলা কিন্তু আমরা কৃষক পাইনি। সেগুলা পাইছে হয়তো দলীয় লোকজন বা অন্যান্য বড় বড় যারা ব্যবসায়ী তাদেরকে দেওয়া হয়েছে। মনে করেন কারো সুদে নিই, কারো কাছে মনে করেন ধানের উপরে টাকা নিই, বিভিন্ন প্রকার এই টাকাটা আমরা ম্যানেজ করি। চাষিরা জানান বর্তমানে প্রতি বিঘা জমিতে বাণিজ্যিকভাবে শাকসবজি আবাদে ন্যূনতম খরচ 40 থেকে 50 হাজার টাকা। ব্যাংকগুলোতে স্বল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা থাকলেও প্রকৃত কৃষকরা পান না বলে অভিযোগ রয়েছে। সমস্যা বর্তমান টাকা পয়সা নাই, আর দ্বিতীয়ত কৃষিতে বহু টাকা লাগে। 5-6তে 2-4 লক্ষ টাকা খরচ হয়। তো আমরা যদি সহজ একটা ঋণ পাইতাম 2-4-5 লক্ষ টাকা, তাহলে আমরা এটা ভালো করে করতে পারতাম। তবে কৃষির উন্নয়নে বীমা সহ কৃষি প্রণোদনা চালু রাখার কথা জানান জেলার কৃষি কর্মকর্তা। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষের দাবি 2023-24 অর্থ বছরে জেলার 8,050 জন কৃষককে দেয়া হয়েছে প্রায় 1 কোটি টাকার ঋণ। আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে কৃষি ঋণটাকে আরো কিভাবে সহজলভ্য করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে আমরা আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের ফসল উৎপাদন করে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কৃষকদের আমরা কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের সাথে আমরা বিভিন্ন সময় মত বিনিময় সভা করছি এবং তাদেরকে ঋণ প্রদানের জন্য আমরা বিভিন্ন হাট বাজারে, গ্রামীণ ইউনিয়ন লেভেলে আমরা তাদেরকে ঋণ প্রকাশ্যে ঋণ বিতরণ করছি। বছরের পর বছর ধরে দেশের শস্য ভাণ্ডার যারা সমৃদ্ধ করেছে তাদের ভাণ্ডারে নেই পুঁজি। সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ পেলে কৃষি উৎপাদন আরও সমৃদ্ধ হবে। এখন পঞ্চগড়। ব্রাহ্মণবাড়িয়ার সুস্বাদু ছানামুখী মিষ্টির সুখ্যাতি এবার দেশের গণ্ডি ছাড়িয়ে গেছে। সম্প্রতি এই মিষ্টিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্যাটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। স্বীকৃতি পাওয়ার পর ক্রেতাদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ছানামুখী মিষ্টি ঘিরে। আর জেলা প্রশাসন বলছে এই মিষ্টিকে রপ্তানিমুখী করতে চেষ্টা চলছে। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। মিষ্টির দোকানে উপচে পড়া ভিড়, পছন্দের মিষ্টি কিনতে আগ্রহের কমতি নেই ক্রেতাদের। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ছানামুখী মিষ্টি। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর ক্রেতাদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে এই মিষ্টি ঘিরে। চতুর্ভুজ আকৃতির ছোট্ট মিষ্টির উপরের অংশে চিনির আবরণ আর ভেতরে দুধের নরম ছানা, মুখে দিলেই অতুলনীয় এক স্বাদ। ব্রিটিশ আমলে ছানামুখীর উৎপত্তির পর থেকেই জেলায় আগত দেশি বিদেশি অতিথি আপ্যায়নে খাবারের তালিকায় যুক্ত হয়েছে এই বিশেষ মিষ্টি। স্বাদে অনন্য হওয়ায় সবসময় ভোক্তাদের চাহিদার শীর্ষে থাকে ছানামুখী মিষ্টি। তবে এই মিষ্টি তৈরি করতে হয় বেশ যত্ন নিয়ে, যাতে অন্য সব মিষ্টির চেয়ে সময় লাগে বেশি। দুধ চাল দিয়ে টাঙ্কির মধ্যে রেখে চানা কাটে, চানা কাটে তারপর পুটলা বাইন দেয়, তারপর ছোট ছোট করে কেটে তারপর চিনি শিরা দিয়ে ছানামুখী তৈরি হয়। বাছাইকৃত দুধ ওইটা থেকে আমরা তৈরি করতে হয়, যার ফলে এটা আসলে তেমন বেশি তৈরি করা যায় না। যতটুকু হয় আমরা সীমিত প্রফিটে আমরা এটা সেল করি। ছানামুখীটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য এবং দীর্ঘ অনেক বছর ধরে আমরা সোনালী সুইটিটা বিক্রি করে আসতেছি। আমি এটা দুবাই পাঠাবো। শুধু বাংলাদেশের মানুষ ছানামুখীর প্রতি আকৃষ্ট না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আকৃষ্ট না। এর সুনাম আলহামদুলিল্লাহ এটা বলতে হয় যে গোটা বিশ্ব ছড়িয়ে গেছে। এই যে এখন যে স্বীকৃতি পেল, এটা আরও আগে পাওয়ার দরকার ছিল।
জনশ্রুতি আছে 1837 সালে ভারতের কাশীধাম থেকে আগত মহাদেবপাড়ে প্রথম ছানামুখী তৈরি করেন। তার স্মৃতির ধারক হয়ে শহরের মহাদেবপট্টিতে এখনও টিকে আছে মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার। বর্তমানে অন্তত 20টি দোকানে ছানামুখী তৈরি হয়। প্রতিদিন কেনাবেচা হয় অন্তত 300 কেজি ছানামুখী। প্রতি কেজির দাম 700 টাকা। গত 24 সেপ্টেম্বর ছানামুখীকে জিআই পণ্যের স্বীকৃতি দিয়ে জেলা প্রশাসনকে চিঠি পাঠায় প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। এতে খুশি ছানামুখীর কারিগর থেকে শুরু করে জেলার সব শ্রেণী পেশার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্যবাহী যে খাদ্যপণ্যগুলো আছে বা ঐতিহ্যের যে বিষয়গুলো আছে এগুলি যেন যত দ্রুত সম্ভব জিআই পণ্য হিসেবে যেন সরকার স্বীকৃতি দেয়। ইতিপূর্বে জেলা প্রশাসন কর্তৃক তৈরি ব্র্যান্ড বুকে ঠাঁই পায় ছানামুখী মিষ্টি। বিশেষ এই পণ্যটির আরও প্রসারসহ রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। এখানে যারা উৎপাদনকারী যারা আছেন তাদের সাথে এবং সুধীজন যারা আছেন তাদের সাথে আমরা সবাই বসে যে এটাকে আরও দেশে এবং বিদেশে এটাকে কিভাবে বিস্তৃত করা যায়, সেটা রপ্তানি পণ্য হিসেবে এটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায় সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করব। ছানামুখী মিষ্টি ছাড়াও জেলার ঐতিহ্যের স্মারক কুটিবাজারের ক্ষীরভোগ, সরাইলের হাসলি মোরগ ও গ্রেহাউন্ড কুকুরের জিআই স্বীকৃতির জন্য প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের কাছে আবেদন করেছে জেলা প্রশাসন। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। ব্রহ্মপুত্রের চরে দিন দিন কমে যাচ্ছে কাশফুল। প্রশ্ন হচ্ছে, অবৈধ বালু উত্তোলনই কি তবে এর কারণ? বিরতির পর এ নিয়ে রয়েছে বিস্তারিত। থাকুন সাথেই, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা ঘিরে প্রস্তুতি চলছে বগুড়ায়। একদিকে প্রতিমা তৈরি, অন্যদিকে পূজার অনুষঙ্গ খাবার তৈরিতে ব্যস্ততা বেড়েছে। আর পূজার প্রধান অনুষঙ্গ নাড়ু, মুড়ি ও মোয়া। তবে এবার নারিকেলের দাম বেশি হওয়ায় অনেকে খাবারের বাজেটে করছেন কাটছাট। প্রতিমা তৈরিতেও বেড়েছে খরচ। আর নির্বিঘ্নে পুজো উদযাপন নিয়ে কঠোর অবস্থানে পুলিশ বিভাগ। পূজার প্রস্তুতি নিয়ে মাজেদুর রহমানের প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বুধবার থেকে শুরু হচ্ছে মহালয়া, পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে শুরু হয়ে যায় দুর্গাপূজা উৎসবের সূচনা। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে মহাপঞ্চমীর মাধ্যমে। ইতিমধ্যেই বগুড়ার মন্দিরগুলোতে প্রতিমা তৈরি কাজ প্রায় শেষ। কিছু জায়গায় এখনও চলছে রং তুলির আঁচড়। তবে এবারে প্রতিমা তৈরিতে খরচ বাড়ায় পূজা মণ্ডপের সংখ্যা কমেছে। প্রত্যেক প্রতিমাতে মোটামুটি যে 3 থেকে 4 হাজার টাকা বেশি খরচ হচ্ছে। জিনিসপত্রের দাম একটু বেশি, আমাদের শ্রমিক খরচ বেশি। গত বছর চাইতে এবছর পূজার একটু আমাদের চাপ কম, অর্ডার একটু কম। সার্বিক প্রস্তুতি ভালোই আছে মোটামুটি। পূজা আমাদের যে প্রতিমার একটা রেট, সেটা আগামী বছর চাইতে একটু বাড়ছে। দুর্গাপূজায় খাবারে অন্যতম অনুষঙ্গ নাড়ু, মুড়ি, মোয়া। তবে এবারে দোকানগুলোতে নারিকেলের দাম গত বছরের তুলনায় বেশি, তাই কিছুটা সীমিত হয়েছে খাবারের আয়োজন। বেচা কেনা গতবারের থেকে এবার খারাপ, নারকেলের বাজার বেশি, ডাবের দাম বেশি হওয়ার কারণে নারকেলের আমদানি কম। গতবারে নারকেল আমরা কিনছি প্রায় 140 টাকা জোড়া। এবার সেই নারকেল এখন দেখা যাচ্ছে যে একটাই মনে করেন 120 টাকা। নাড়ু, নারকেলের নাড়ু, মোয়া, মুড়কি পূজার সময় তৈরি করি বাবা। এখনো করবো নাই, দাম বেশি হলে অল্প করে করবো, যেটা বেশি সেটা অল্প করি। প্রতিবার তো তাও 5-6 রকমের জামা কাপড় কেনা হয়, এবার অতটাও হয়নি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার পূজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশ ও র্যাব সার্বক্ষণিক তদারকি করবে মণ্ডপগুলোতে। যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি এবং আমাদের টহল পার্টি যাচ্ছে, স্থানীয়ভাবে কমিটি করা হয়েছে এবং প্রত্যেকটা মন্দিরে আনসার নিয়োগ থাকবে। গুরুত্বপূর্ণ যেখানে মন্দির সেখানে পুলিশ সরাসরি নিয়োগ থাকবে। বাকিগুলো আমাদের ক্লাস্টার করে আমরা টহল পার্টি দিব, যারা 24 ঘন্টা মনিটর করবে। এছাড়া আমাদের কন্ট্রোল রুম থাকবে। বগুড়া জেলায় 12 উপজেলায় এবার 654টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে, যা গত বছর ছিল 680টি।
মাজিদুর রহমান, এখন বগুড়া। কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদের চর কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করছে। জেলাসহ আশেপাশের অঞ্চল থেকেও ছুটে আসছেন শরতের সৌন্দর্য উপভোগ করতে। তবে চর জুড়ে এক সময় কাশফুলের ছড়াছড়ি থাকলেও দিন দিন হারিয়ে যাচ্ছে তা। ড্রেজারে বালু উত্তোলনের ফলে বিলীন হচ্ছে চর আর কমে যাচ্ছে কাশফুল। স্থানীয়দের প্রত্যাশা অবৈধ বালু উত্তোলন বন্ধ করে এলাকাটিকে পর্যটন বান্ধব করে গড়ে তোলা। কিশোরগঞ্জ প্রতিনিধি মশিউর কায়েসের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। শরৎ সেজেছে কাশফুলে, থরে বিথরে বালু জড়ে, সাদা মেঘের শতদল উঠছে অপরূপা নীলাম্বরে। নদ নদীর চর এলাকাগুলোতে কাশফুল ফুটলেই স্পষ্ট হতে থাকে শরতের আগমন। কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চরাঞ্চল। বছরের এ সময়টায় চরগুলো ছেয়ে যায় কাশফুলের শুভ্রতায়। কাশফুল ফুটলেই বোঝা যায় পরিবর্তন আসছে ঋতুচক্রে। সাদা মেঘের ডালি নিয়ে হাজির শরৎ। নদ নদীর পাড় জুড়ে সাদা মেঘ যেন মাটি স্পর্শ করছে। এই সাদার মায়ায় আকৃষ্ট হয়ে প্রকৃতি প্রেমী আর পর্যটক বারবার ছুটে আসেন কাশফুলের সান্নিধ্যে। এটা অনেক সুন্দর দেখতে, এখানে আমরা সবাই অনেক মজা করছি। কর্মব্যস্ততার মধ্যে আজকে আসলাম ঘুরতে, তারপর এখানে আসছি, ভালো লাগতেছে। এখানে এমন একটা অবস্থা রাখা দরকার যাতে সবাই নিজেদের মতো এসে সেই জায়গাটা উপভোগ করতে পারে। গ্রাম বাংলার প্রকৃতি পাল্টে যাচ্ছে দিন দিন। উজাড় হচ্ছে গাছপালা, ভরাট হচ্ছে জলাশয়, নদ নদীর পাড়ের মাটি বিলীন হয়ে যাচ্ছে বালু খেকোদের দৌড়ান্তে। সেই সাথে বিলীন হচ্ছে নদী পাড়ের সমতল চরাঞ্চল। এ কারণে হারিয়ে যেতে বসেছে কাশফুলও। অতীতের মতো কাশফুল এখন আর চোখে পড়ে না। বালু উত্তোলন যেমন নষ্ট হচ্ছে চরাঞ্চল, তেমনি হুমকির মুখে ব্রহ্মপুত্র পাড়ের নয়নাভিরাম এই কাশবনের সৌন্দর্য। ওই দিক দিয়ে আবার এই দিক দিয়ে অনেক কাশফুল ছিল, এখন ইদানিং অনেক কমে গেছে। গ্রাম থেকে বালু কাটাটা কমুক, পর্যটকরা বাড়ুক। শরতের এই সৌন্দর্য এবং নদী পাড়ের চরাঞ্চল বালু খেকোদের কবল থেকে রক্ষায় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে বা অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। জলবায়ু পরিবর্তন আর নগরায়নের চাপে বাংলার ঋতু বৈচিত্র্য দিন দিন ফিকে হতে বসেছে। তবুও ঋতুর বৈচিত্র্য অনুভব করতে হলে ছুটে আসতেই হবে প্রকৃতির সান্নিধ্যে। তাই পরিবেশ ও প্রতিবেশ রক্ষার দাবি এলাকাবাসীর। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও ফিরলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। আমিরাতের শারজায় কমিউনিটি মার্কেট চালু করেছেন একজন বাংলাদেশি উদ্যোক্তা। মার্কেটের 185টা দোকানে আলাদাভাবে বিনিয়োগ করেছেন অধিকাংশ প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার সুযোগ এবং নিম্ন আয়ের প্রবাসীদের জন্য গড়ে তোলা হয়েছে এই মার্কেট। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। সংযুক্ত আরব আমিরাতে বেশিরভাগ শ্রমজীবী ও নিম্ন আয়ের প্রবাসীদের বসবাস শারজা শিল্পাঞ্চলে। সুলভ মূল্যে প্রবাসীদের কাছে নিত্যপণ্য পৌঁছে দিতে গড়ে তোলা হয়েছে কমিউনিটি মার্কেট। আর এই মার্কেটের উদ্যোক্তা একজন বাংলাদেশি। শারজার 10 নম্বর শিল্পাঞ্চলে বড় জায়গা ভাড়া নিয়ে মার্কেটটি নির্মাণ করা হয়, যেখানে স্থান পেয়েছে 185টি দোকান। এর মধ্যে প্রায় 150টি দোকানের মালিকানায় আছেন বাংলাদেশিরা। এছাড়া পাকিস্তান ও ভারতীয়দেরও কিছু দোকান আছে। মুদি দোকানে যত মাল আছে এখানে সবকিছু পাওয়া যাবে। বাংলাদেশি আইটেম আছে, পান, মেজবান, অন্যান্য যেসব কোম্পানি আছে বাংলাদেশের, আমরা ওসব সামান বিক্রি করি এবং কি খোলা আইটেমও আছে আমাদের কাছে। এখানে অন্যান্য মার্কেটের তো সুপার মার্কেট থেকে জিনিসের দাম কম। এখানে সবকিছু পাওয়া যাবে, একবারে এভরিথিং, মানুষের যা লাগে খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় চোপড় সবকিছু পাইবেন। স্বল্প বেতনের প্রবাসীদের কথা মাথায় রেখেই মার্কেটটি সাজানো হয়েছে বলে জানান এই উদ্যোক্তা। এখানে অনেক মানুষ আছে স্বল্প স্যালারিতে থাকে এরা, তো তার জন্য আমি এই মার্কেটে করেছি, তারা যেন স্বল্প টাকায় স্যালারি এখান থেকে বাজার করে তাদের কিছু টাকা যেন এখানে সেভ করতে পারে, সেভ করে যেন বাংলাদেশের রেমিটেন্স হিসেবে পাঠাতে পারে। প্রবাসীরা বলছেন এ ধরনের উদ্যোগে সাধারণ প্রবাসীরাও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাবেন। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।
প্রসঙ্গ যখন ষড়যন্ত্র, তখন বলতেই হয় মিত্র ও নিজেদের অন্যতম প্রধান সমর্থন খোদ ইরানি বিশ্বাসঘাতকতা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে। তেহরানের কারণেই প্রাণ দিতে হয়েছে লেবাননের প্রভাবশালী নেতা ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে। ফ্রেঞ্চ পত্রিকা লা প্যারাজিওতে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহ প্রধান যে আবাসিক ভবনের বাংকারে সংগঠনটির প্রধান কার্যালয়ে অবস্থান করেছিলেন, সেই তথ্য ইসরায়েলের সামরিক বাহিনীকে দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। গেল বছরের 7 অক্টোবর হামাসের হামলার কোনো আভাস না পেলেও সেই অভিজ্ঞতা ইসরায়েলকে নিয়ে গেছে অন্য মাত্রায়। শুক্রবার যে সুপরিকল্পিত হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তাতে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী 2000 পাউন্ডের আইবি বোমা। নাসরাল্লাহ লুকিয়েছিলেন বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়েতে একটি আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্সে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, নিজের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কায় থাকায় জনসম্মুখে খুব একটা আসতেন না হিজবুল্লাহ প্রধান। কিন্তু হিজবুল্লাহর তথ্য গোপনীয়তায় কোনো ঘাটতি থাকায় ইসরায়েল জানত নাসরাল্লাহ ও সংগঠনের অন্যান্য সদস্যরা গোপনে কোথায় বৈঠক করবেন, এবং সেখানেই বোমা হামলার নির্দেশ দেয় তেল আবিব। তবে নাসরাল্লাহ হত্যাকাণ্ড নিয়ে এবার চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে ফ্রেঞ্চ পত্রিকা লা পারিজিয়ে। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, নাসরাল্লাহ কোন বাংকারে আছেন এই তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে দিয়েছে খোদ হিজবুল্লাহরই প্রধান সমর্থক ও পৃষ্ঠপোষক ইরান। আর এই তথ্য সত্যি হলে হিজবুল্লাহর প্রধান সমর্থক ইরান হতে পারে প্রশ্নবিদ্ধ। ফ্রেঞ্চ পত্রিকাটির তথ্য অনুযায়ী নাসরাল্লাহ কখন হিজবুল্লাহর বাংকারে থাকবেন আর অন্য শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন, এই তথ্য ইসরায়েলকে দিয়েছেন এক ইরানি নাগরিক। শুক্রবার হিজবুল্লাহর পক্ষ থেকে হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশের পর হিজবুল্লাহ ঘোষণা দেয় তাদের নেতা আর নেই। প্রতিবেদন বলছে, হামলার আগে এই এলাকায় নজর রাখছিল ইসরায়েল। এলাকায় যে যুদ্ধবিমান মোতায়েন করা ছিল সেগুলো কয়েকদিন ধরে এলাকাটিতে অবস্থান করছিল। হামলার কয়েক ঘন্টা আগেই নির্দেশনা আসে হামলা কোথায় হবে। সে সময় যুদ্ধবিমান F-151 এত বিস্ফোরকে পরিপূর্ণ ছিল যা লক্ষ্যবস্তু সহ আশপাশের ভবন গুঁড়িয়ে দিতে যথেষ্ট ছিল। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভিডিওতে দেখা যায়, হাতজারিম বিমান ঘাঁটি থেকে একযোগে উড়ে যায় যুক্তরাষ্ট্রের তৈরি 8টি F-151 যুদ্ধবিমান। এর মধ্যে একটিতে অনেকগুলো ক্ষেপণাস্ত্রও ছিল। বিশ্লেষকদের মতে সেগুলো ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বোমায় পরিপূর্ণ। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ভবনটিতে হামলা চালানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনী বোমা আর ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করেছে। অপারেশন নিউ অর্ডারে আইডিএফ শতাধিক যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে, যেগুলো প্রতি 2 সেকেন্ডে ভূপাতিত হয়েছে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল এই হামলায় 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে হিজবুল্লাহ নিশ্চিত করেছে মৃতের সংখ্যা 11। তারা জানায়, নাসরাল্লাহ জানতেন এখানে হামলা হবে, যে কারণে হিজবুল্লাহর প্রধান কার্যালয় তিনি স্থাপন করেছিলেন আবাসিক ভবনের নিচে। হাতজারিম বিমান ঘাঁটির কমান্ডাররা বলছেন, পুরো বিষয়টি গোয়েন্দা কর্মকাণ্ডের মধ্য দিয়ে হয়েছে। তাদের প্রশ্ন, নাসরাল্লাহ কেন সেদিন সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন। ইসরায়েলের কমান্ডাররা বলছেন, যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণের পর হিজবুল্লাহ আর কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসে আস্থা রাখতে পারছিল না, যে কারণে গোপনে সশরীরে বৈঠককেই প্রাধান্য দিয়েছিলেন হিজবুল্লাহ প্রধান। আর সেখানেই প্রাণ গেছে প্রভাবশালী নেতা হাসান নাসরাল্লাহ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এখন সকাল, আর তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এজেন্সির দুর্নীতি প্রতারণায় হজ থেকে মুখ ফেরাচ্ছেন মুসল্লিরা। সিন্ডিকেট ভাঙলে খরচ কমাতে পারে 1 লাখ, আশ্বাস ধর্ম উপদেষ্টা। কোভিডের পরে আমাদের হু করে যেভাবে আমাদের হজ প্যাকেজটা বেড়ে গেল, এটা যার কারণে আমাদের হজের কোটা কোভিডের পরে আর পূরণ হচ্ছে না। রাজনৈতিক কারণে প্রভাব খাটিয়ে ফ্লাইন আসে যদি বেশি যাত্রী বহন করে, এরকম একটা অভিযোগ আছে। বাংলাদেশ বিমানকে বসিয়ে রেখে ওনার ওখানে দিয়েছে, এগুলো আমরা খতিয়ে দেখব। ফের উত্তপ্ত আশুলিয়া সংঘর্ষে পোশাক শ্রমিক নিহত। নিখোঁজের গুজব, নৈরাজ্যকারীদের শাস্তির দাবি মালিকদের। হয় বাস্তবসম্মত নিরাপত্তা দিতে হবে, না হলে বলতে হবে আমরা নিরাপত্তা দিতে অক্ষম। আপনার তাহলে আমাদেরকে বলে দিক, আমরা ফ্যাক্টরি চালাবো না। এখানে কালকে আর্মিরা গিয়েছিল, আমার এখানে বিকালবেলা তারাও বলছিল খোলা রাখে। আমি কিসের নিরাপত্তার উপর খোলা রাখবো? সাগররণী হত্যা তদন্তে নতুন মোড়। দায়িত্ব থেকে সরানো হলো র্যাবকে। টাস্কফোর্স গঠন আর 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে
মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। তেহরানের বিশ্বাসঘাতকতায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধানের। ফরাসি গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য, তেহরানের কাছ থেকেই নাজমুল্লাহর তথ্য মেলার দাবি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।